প্রতিদিন নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। জীবন তো নয় স্বপ্ন, মনকে বোঝানো যায় না, প্রেমের ছোঁয়াতে মগ্ন, লা 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 লা, তাকে তো ভোলানো যায় না। লা। আমি নীল, কলেজের তৃতীয় বর্ষে আছি। দেখতে তেমন কদাকার নই, তবে আমাকে ডিপার্টমেন্টের সবথেকে স্মার্ট ও কিউট বলা হয়। প্রেম অফার কটা পেয়েছি তা মনে নেই, তবে একটাও প্রেম করিনি। সবকিছু জমিয়ে রেখেছি আমার প্রিয়তমার জন্যে, তবে সেই প্রিয়তমার খোঁজ এখনো পাইনি। আমি জানি সে যেখানেই থাকুক না কেন, ঘুরে ফিরে আমারই এক হবই। আমাদের যে ওই বিধাতা জুটি করে পাঠিয়েছে। যাই হোক, প্রিয়তমাকে ভেবে বেশি কাজ নেই, ভার্সিটিতে আসলাম। স্যারের কথা মন দিয়ে শুনছিলাম। হঠাৎ একটা মেয়ের মিষ্টি কণ্ঠ কানে ভেসে এলো। স্যার আসবো? শুধু আমি নই, ক্লাসের সবার অ্যাটেনশন দরজার সামনে চলে গেল। দেখলাম দরজার সামনে একটা মেয়ে দাঁড়ানো। মেয়েটাকে দেখে কিছুটা না, কিছুটা বললেও চলে, অনেকটাই অবাক হলাম। শুধু আমি একা অবাক হইনি, ক্লাসে সবাই অবাক হয়েছে। মেয়েটা একটা কালো বোরকা পরা, হাত পা কালো মোজা দিয়ে ঢাকা। শুধু মেয়েটার চোখ দুটো ছাড়া, কিছুই দেখা যাচ্ছিল না। সবাই মেয়েটাকে দেখে হাসাহাসি করতে লাগলো, তবে আমার হাসি আসলেও ওদের মতো অত বেশি হাসি আসেনি। যাই হোক, স্যার ক্লাসে ঢোকার অনুমতি দিল। মেয়েটা ক্লাসে ঢুকে মেয়েদের বেঞ্চের এক কোনায় গিয়ে বসলো। স্যার আমাদের বলল, তোমাদের পরিচয় করিয়ে দিই, এই মেয়েটি খুলনা থেকে ট্রান্সফার হয়ে আমাদের ভার্সিটিতে এসেছে। শুনেছি ও খুব ভালো স্টুডেন্ট। আর হ্যাঁ, এই মেয়ে তুমি দাঁড়াও তো। স্যারের কথা শুনে মেয়েটি উঠে দাঁড়ালো। কি নাম তোমার? জি মানে আমার নাম রাবেয়া, বলছি মুমতাহিনা। বাবা, এত বড় নাম! স্যার ব্যঙ্গ করার কথা শুনে সবাই হেসে দিল। স্যার সবাইকে ধমক দিয়ে চুপ করতে বলল। তা তোমার কোনো ছোট নাম থাকলে বলো, এত বড় নাম আমাদের মনে থাকবে না। ছোট নাম? ছোট নাম। নীলা। নীলা? বাহ, গ্রেট। আচ্ছা, তোমাকে আমরা নীলা বলেই ডাকবো। মেয়েটি এসে বসে পড়ল। আমি ঘুরে ফিরে মেয়েটার দিকেই তাকাচ্ছি। এই যুগে এমন মেয়ে তো দেখাই যায় না। আজকাল কার যুগে মডার্ন মানেই সৌন্দর্য, আর এই যুগে পর্দাশীল মেয়েটার পরিবার নিশ্চয়ই খুব ধার্মিক। যাই হোক, আমি পড়ায় মন দিলাম। মেয়েটা প্রতিদিনই কলেজে আসতো। মেয়েটা ক্লাসে লেখাপড়া এগিয়ে যেতে লাগলো। ক্লাসে কোনো মেয়ে মেয়েটার পাশে বসতো না, কারণ মেয়েটা মডার্ন নয়। আমি খুব ভালো গান করতাম। ক্লাস শেষে আমি আমার গিটারটা দিয়ে প্রতিদিন গান গাইতাম, আর সব মেয়েরা আমার চারপাশে বসে গান শুনতো। শুধু ওই মেয়েটাই কখনো আমার গান শুনতে আসেনি, আর আমি সবসময় মেয়েটাকেই নিয়েই ভাবতাম। আমি একটা সময় ভেবে নিলাম মেয়েটা নিশ্চয়ই দেখতে খুব পুষ্টিত হবে, তাই সবসময় পর্দার আড়ালে থাকে। আবার কখনো ভাবি যে না, এত সুন্দর যার চোখ, সে কি কখনো কুৎসিত হতে পারে? মেয়েটার গায়ের রং কেমন তাও জানি না। একদিন আমি ক্লাসে ঢুকে দেখি মেয়েটা ক্লাসে একা একা বসে বই পড়ছে। আমাকে দেখেই মেয়েটা চমকে ওঠে। তার উপর মেয়েটা তড়িঘড়ি করে হেঁটে ক্লাসের বাইরে গিয়ে বারান্দায় রেলিং ধরে দাঁড়িয়ে রইল। আমার নিজের কাছে কেমন জানি অপমান অপমান লাগছিল। আমি মেয়েটার পিছু পিছু গিয়ে মেয়েটার সামনে দাঁড়িয়ে বলতে রইলাম, এই মেয়ে, তুমি নিজেকে কি মনে করো? আমি ক্লাসে ঢুকলাম আর তুমি ক্লাস থেকে বেরিয়ে চলে গেলে। নিজেকে কি মিস ওয়ার্ল্ড নাকি মিস ইউনিভার্স মনে করো? মেয়েটি চুপ করে নিচে তাকিয়ে আছে। আমি আরো রেগে গেলাম। এই মেয়ে, এই কথা বলছো না যে? কি হলো, কথা বলো। তারপর মেয়েটা কথা বলছে না। এমন একটা ভাব নিয়ে চলাফেরা করো যে নিজেকেই একটা মানুষ আর বাকিরা সব গরু ছাগল। মেয়েটা তারপরও চুপ করে রইল। আমি রেগে গিয়ে বলেই ফেললাম, বেয়াদব, কোনো আদব কায়দা জানো না? এখন মেয়েটা কথা বলে উঠল, দেখুন আমি বেয়াদব নই, আর প্লিজ আমাকে বেয়াদব বলবেন না, তাহলে আমার বাবার শেখানো আদর্শকে অপমান করা হবে, আমার ধর্মকে ছোট করা হবে, আর আমি তা চাই না। কথাটা বলেই মেয়েটা হেঁটে চলে গেল। অদ্ভুত তো, এটা মেয়ে নাকি ভূত? এতগুলো কথা বললাম আর তার উত্তরটা এভাবে দিয়েই চলে গেল। ধুর,
মেজাজটাই গরম করে দিল। তারপর আর ক্লাসে ঢুকলাম না। বিকালে বাসা থেকে বের হলাম। বাইরে খুব বৃষ্টি হচ্ছে, আর মাও জোর করে একটা ব্যাগ আর ছাতা ধরিয়ে দিয়ে বলল বাজার থেকে ইলিশ মাছ নিয়ে আসতে। মায়ের হুকুম বলে কথা। আমি বেরিয়ে পড়লাম বাজারের উদ্দেশ্যে। রাস্তায় একটাও রিক্সা নেই, তাই হেঁটেই যেতে হচ্ছে। হঠাৎ রাস্তার ওপারে চোখ পড়ল। আরে, এটা সেই মেয়েটা না? হুম, সেই পর্দাশীল মেয়েটাই তো। হাতে একটা ব্যাগ, কিন্তু কোনো ছাতা নেই। রাস্তার কিনারে রিক্সার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজছে। মেয়েটাকে ওভাবে ভিজতে দেখে আমার ভালো লাগছিল না। যতই হোক, মেয়েটা তোমার সহপাঠী, আর এভাবে রাস্তায় ভিজলে মেয়েটাকে সবাই বাজেভাবে দেখবে। আমি মেয়েটার কাছে গেলাম। আমাকে দেখে মেয়েটা অন্যদিকে ঘুরে দাঁড়িয়ে রইল। তেজ আছে বলতে হবে, ভাঙবে তবু মচকাবে না। আমি বললাম, এই শোনো, এভাবে বৃষ্টিতে ভিজছো কেন? মেয়েটা কোনো কথাই বলছে না। এই মেয়ে শোনো, ওই জায়গাটা ভালো নয়, ওখানে এভাবে দাঁড়িয়ে থেকো না। আচ্ছা চলো, আমার ছাতাতে করে তোমায় এগিয়ে দিই। তারপর মেয়েটা ঘাড় নেড়ে পড়ল। ঠিক আছে। আমরা দুজন এখন একটা ছাতার তলায়। আমি বুঝতে পারলাম মেয়েটা আমার সাথে ছাতার ভিতর অস্বস্তি বোধ করছে, তাই ছাতার বাইরেই বেশি ঝুঁকে পড়েছে মেয়েটা। তাই আমি আমার ছাতাটা মেয়ের হাতে দিয়ে বললাম, তুমি আমার ছাতা নিয়ে যাও, কাল কলেজে নিয়ে এসো। মেয়েটা খুব সহজেই রাজি হয়ে গেল। তারপর মেয়েটা চলে গেল, আর আমি বৃষ্টিতে ভিজছি। দূর, মেয়েটা চলে যাবার দিকে তাকিয়ে রইলাম তখন থেকে। মেয়েটা কেমন দেখতে আমি জানি না, তবে মেয়েটার চোখ দুটো বেশ, খুব বড় বড় চোখ মেয়েটার। চোখের পাপড়িগুলো বিশাল বিশাল, কালো কুচকুচে তার চোখের কালো বৃত্ত। মেয়েটা যেন চোখ নেড়ে নেড়ে কথা বলে। যাই হোক, আমি মাঝখানে বাসে এলাম। পরের দিন খুব জ্বর উঠলো আমার। আমি তারপরে কলেজে এসেছি, তবে কেন এসেছি জানি না। মেয়েটাও এসেছে। আমার ছাতাটা নিয়েই এসেছে। মেয়েটা আমার সামনে দাঁড়িয়ে ছাতাটা এগিয়ে দিয়ে বলল, এই নিন আপনার ছাতা, কালকের উপকারের জন্য ধন্যবাদ। এই মেয়ে শোনো। আমার নাম এই মেয়ে নয়, আমাকে নীলা বলেও ডাকতে পারেন। নীলা? হুম। আচ্ছা, আমি কি তোমার বন্ধু হতে পারি? পারেন, তবে আমাকে তো কেউ বন্ধু বানায় না। তাতে কি, আমি বানাবো। তাহলে আমার একটা শর্ত আছে। শর্ত মানে? বন্ধু তো আবার শর্ত লাগে নাকি? আমার লাগে। ওকে বলো, কি শর্ত? আপনাকে দাড়ি রাখতে হবে। মানে? ঠিক আছে, খুব বড় দাড়ি না হলেও চলবে, বাট চাপ দাড়ি হলেও হবে। কি? তাহলে আমি আপনার বন্ধু হতে রাজি। আমি পারবো না। ঠিক আছে, আমি তাহলে আসি। এই মেয়ে শোনো। দূর, চলে গেল। এটা আবার কেমন শর্ত? রাতে শুধু মেয়েটার চোখ দুটো আমার চোখে ভাসছিল, আর ওর কথাগুলো। না, আমি ওর বন্ধু হতে চাই না, তবে ওর জীবন সঙ্গী হতে চাই। তারপর আমি আর দাড়ি কাটলাম না। একটু বড় বড় হলো মুখের দাড়ি। এখন আয়নার দিকে তাকালে নিজেকে কেমন জানি লাগে। না, খারাপ লাগে তা নয়, এক অন্যরকম ভালো লাগছে। আমি কলেজে গেলাম। নীলা একটা বেঞ্চে বসে বসে স্যারের কথা মন দিয়ে শুনছিল। আমি একটা কাগজে লিখলাম, এখন কি আমি তোমার বন্ধু হতে পারি? কাগজটা মোচা বানিয়ে নীলার কাছে ছুঁড়ে মারলাম। নীলা কাগজটা পেয়ে আমার দিকে তাকালো। আমি মুচকি এসে ইশারা করে বললাম, কাগজটা খুলে দেখো। নীলা কাগজটা খুলল, তারপর আমার দিকে তাকালো। তারপরও একটা কাগজে কি যেন লিখলো। তারপর সেই কাগজটা, সেটাকে মোচা বানিয়ে আমার দিকে ছুঁড়ে মারল। আমি পেয়ে খুব খুশি। আমি কাগজটা খুললাম, তাতে লেখা ছিল এত বড় কাগজে শুধু লিখেই পাঠালো। আমি এর থেকে বেশি কিছু আশা করছিলাম। যাই হোক, এটাও বা কম কিসের। ক্লাস শেষে আমি নীলার সাথে হাঁটতে রইলাম। এই নীলা, সত্যি আমি তোমার বন্ধু তো? বলছি তো। তাহলে চলো কোথাও গিয়ে বসি। না, অন্য কোনো দিন বসবো। ঠিক আছে। আচ্ছা, তোমার ফোন নাম্বার তো আমার কাছে নেই, তুমি তো আমার ফেসবুকে অ্যাড নেই। ঠিক আছে, আপনার ফোন নাম্বারটা দিন, আমি অ্যাড পাঠিয়ে দিব। রাতে বারবার ফেসবুক লগ ইন করছি আর লগ আউট করছি, কিন্তু তারপরেও কোনো অ্যাড এলো না। রাত 9:30টার সময় অ্যাড এলো। নামটা ছিল রাজকুমারী নীলা। আমি অ্যাকসেপ্ট করলাম। নীলাকে সাথে হাইপ লিখে পাঠালাম।
ও আমাকে লিখে পাঠালো। আসসালামু আলাইকুম। আমি কিছুটা অবাক হয়ে সালামের উত্তর দিলাম। এছাড়া নামাজ পড়েছেন? না মানে এখনো পড়িনি। না মানে এখনো পড়েননি? তোমাকে একটা কথা বলবো, তাই ওয়েট করছিলাম। কি কথা? লাভ ইউ। আমি সারা রাত ঘুমাতে পারি না, শুধু তোমার কথা মনে পড়ে। শুধু তোমার ওই চোখখানা আমার মুখের সামনে ভেসে ওঠে। আমি সত্যি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি নীলা। ধন্যবাদ বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।